কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 29 এপ্রিল 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। দেখেন, আজকে আপনারা জানেন যে ইয়েস চাকেরকে যেই হত্যা মামলা দেওয়া হয়েছে সেটার এগেনস্টে মোটামুটি ভালোই আপনার আলোচনা হচ্ছে। যাই হোক, সংবাদ সম্মেলনে আপনার আইজিপি বলেছেন মামলা হলে কাউকে গ্রেপ্তার হয়রানি নয়। এরপরে হচ্ছে আপনার 4 রাত ধরে গোলাগুলি হচ্ছে কাশ্মীরে, পাকিস্তান এবং ভারতীয় আপনার সৈন্যদের মধ্যে। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে 5ই আগস্ট বাংলাদেশের আপনার পট পরিবর্তনের পরবর্তীতেই আপনার সবচেয়ে আপনার ফ্রন্ট লাইনে চলে আসে পাকিস্তান। বাংলাদেশ পাকিস্তানের সাথে ভালো একটা সম্পর্ক উন্নয়নের দিকে আগাচ্ছিল। আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সার্ক পুনরায় এটাকে রিভাইভ করার জন্য কাজ শুরু করছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের আবার একটা আপনার বাণিজ্য শুরু হচ্ছে বিমস্টেক, এবং আপনার আসিয়ানে বাংলাদেশ মোটামুটি ভালো একটা প্রেজেন্স ছিল এবং লাইমলাইটে বাংলাদেশই আছে। এই একটা পর্যায়ে যখন হচ্ছে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, ওদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, ভারতের সাথে সবগুলোর প্রতিবেশী সম্পর্ক খারাপ, এই মোমেন্টে আপনার যে পাকিস্তানের সাথে ভারতের যেই সমস্যাটা হয়েছে, এই সমস্যাটা ঠিক ভারত বা পাকিস্তানের না, এটা হচ্ছে একটা টেররিস্ট একটা টিমের সাথে ভারতের একটা সমস্যা। কিন্তু ভারত যেই কাজটা করছে, ওরা হচ্ছে ব্যাপারটা থেকে ফায়দা নেওয়ার জন্য ওরা টেররিস্ট অর্গানাইজেশনটাকে বাদ দিয়ে তারা হচ্ছে সরাসরি স্টেটকে, অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা টাইপ একটা অবস্থা ক্রিয়েট করে ফেলছে। এটার আপনার ফলাফলটা খুব ইন্টারেস্টিং। এটার ফলে পাকিস্তান আপনার হচ্ছে ব্যাকফুটে চলে গেছে অলরেডি। ভারতের পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। প্লাস পুরো ওয়ার্ল্ডের সামনে পাকিস্তানকে একটা টেররিস্ট কান্ট্রি হিসেবে দেখানোর একটা অপচেষ্টা চালাচ্ছে। আর যেহেতু ইন্টারন্যাশনাল পলিটিক্সে পাকিস্তানের সাথে ইউএসের সম্পর্ক এখন খারাপ, চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো, স্বাভাবিকভাবে হচ্ছে ওয়েস্টরা হচ্ছে এখন পাকিস্তানকে ব্যাক করবে না। ঘুরে ফিরে হচ্ছে আপনার ভারত একটা ভালোই ফায়দা নিচ্ছে। আপনারা জানেন অলরেডি $7 বিলিয়ন আশেপাশে আপনার হচ্ছে প্রায় 26টা রাফেল কেনার জন্য অলরেডি ফ্রান্সের সাথে চুক্তি করে ফেলছে। নর্মাল টাইমে কিন্তু এটা ভারত করতে পারতো না। তখন হচ্ছে আপনার দেখা যেত যে ভারত হচ্ছে এক্সট্রা পাওয়ারফুল হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার নষ্ট করতেছে। তাহলে এখন ভারত হচ্ছে এই সুযোগের ফায়দা নিয়ে ভারত অনেক বেশি লাভবান হচ্ছে। তো যেহেতু ভারত বেশি লাভবান হচ্ছে, সাধারণভাবে একটা কোশ্চেন চলে আসে যে ভারত কি এই আক্রমণটা হওয়ার কথা আগে জানতো কি না, বা প্রচ্ছন্নভাবে তাদের একটা সম্মতি ছিল কি না। যাই দেখেন, বজ্রপাতে 24 ঘন্টায় 13 জনের মৃত্যু হয়েছে। আপনারা জানেন যে আপনার বাংলাদেশের 13টা দুর্যোগ আছে, তার মধ্যে 13তম দুর্যোগ হচ্ছে বজ্রপাত। আর বর্তমানে সবচেয়ে বেশি বজ্রপাত হচ্ছে সিলেট জেলায়, এবং বজ্রপাত হচ্ছে 2016 সালে সম্ভবত এটাকে হচ্ছে একটা দুর্যোগ হিসেবে অ্যানলিস্টেড করা হয়। একটু বলে রাখি, আমাদের আপনারা অনেকেই ব্যাচ নিয়ে কোশ্চেন করতেছেন। আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে আগামী 7 তারিখ হচ্ছে এটা ক্লাস শুরু হচ্ছে। সো এটা আপনার কন্টেন্টটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, ইন্টারন্যাশনাল, ইথিক্স এবং হচ্ছে জিওগ্রাফি। এই 4টা সাবজেক্টের আপনার 70 নাম্বারের উপরে একটা ব্যাচ থ্রো হবে। অর্থাৎ আপনি যদি কোর্সটা করেন সেক্ষেত্রে আপনার জন্য 70 নাম্বার মোটামুটি ইজি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ পরীক্ষার আগে। এরপরে জিকের কোনো ব্যাচ আসবে না। এটা জিকের সেকেন্ড ব্যাচ 47-এর, এবং হচ্ছে সেকেন্ড অ্যান্ড লাস্ট ব্যাচ। সো আশা করতেছি আপনারা অসাধারণ একটা ব্যাচ পাবেন। তবে একটু বলে রাখি, একদম ফ্রেশার যারা আছেন, যাদের প্রিপারেশন একদম জিরো, তারা ভর্তি হবেন না। কারণ এটা একটা রিভিশনাল ব্যাচ এবং আপনার কিছুটা প্রিপারেশন থাকা লাগবে। হ্যাঁ, অনেকে হচ্ছে আপনার জাস্ট পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে ভর্তি হয়, ঠিকঠাক ক্লাস করে না। এই টাইপের স্টুডেন্টকেও দয়া করে ভর্তি হবেন না। আর ভর্তি হতে পারবেন 7 তারিখ পর্যন্ত। ডিটেলসে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশানে দেখলে পেয়ে যাবেন। আমরা সেকেন্ড পেজে যাই। হজ অ্যাপ লাভবাইক উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। লাভবাইক অ্যাপের মাধ্যমে আপনারা বাংলাদেশ কিংবা হচ্ছে সৌদি আরবের ক্লাইমেট সম্পর্কে ধারণা পাবেন, আবহাওয়া এখন কেমন আছে, তারপর হোটেল বুকিং থেকে শুরু করে আপনার প্লেনের শিডিউল থেকে শুরু করে সব কিছুই মোটামুটি এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। এবং অ্যাপটা সম্ভবত বাংলায় হচ্ছে। সো এটা খুব ভালো একটা উপকারী অ্যাপ হতে আছে হজ যাত্রীদের জন্য। স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করলেন প্রধান উপদেষ্টা। প্রথম দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা হচ্ছে প্রথম যেখানে স্টারলিংক আছে, এবং সেকেন্ড হচ্ছে বাংলাদেশ। মানবিক করিডোর নিয়ে সরকারের কথা বলে নেওয়া উচিত ছিল। মানবিক করিডোর নিয়ে মোটামুটি ভালোই একটা স্ট্রেসে পড়ে গেছে গভর্নমেন্ট।
আপনারা জানেন যে রাখাইন স্টেটের ওইখান দিয়ে আপনার যেই আপনার ফুড সহ শুরু করে নিত্য প্রয়োজনীয় যে ইমার্জেন্সি প্রোডাক্টগুলো আছে সেগুলো নেওয়ার জন্য বাংলাদেশ হচ্ছে একটা করিডোর দেওয়ার কথাবার্তা হচ্ছে, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছে আপনার এটা নিয়ে জাতিসংঘের সাথে কথা হয়েছে বা মিটিং হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে কিন্তু ভালোই একটা সমালোচনা হচ্ছে, কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের উচিত হচ্ছে এই ধরনের একদম পার্মানেন্ট কিছুতে না যাওয়া। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার যে বর্তমান যে প্রেস সচিব আছেন তিনি বলেছেন আবার ইউএনের সাথে কোনো মিটিংও হয় নাই, কিন্তু ওনার সাথে কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টার কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ, এবং এটা কিন্তু আপনি একদিনেই অফ করে দিতে পারবেন না যদি শুরু হয়। আচ্ছা দেখেন, করিডোরের সিদ্ধান্ত হলেও শর্ত নিয়ে আলোচনা চলছে। দেখেন এখানে বলা হয়েছে আপনার হচ্ছেন আপনার সিদ্ধান্ত হয়ে গেছে করিডোর নিয়ে, আবার বলতেছে হচ্ছে আজকে আবার ইনফরমেশনটা ওরা চেঞ্জ করছে গভর্নমেন্ট স্টেটমেন্টটা। এটা কিন্তু এখানে আসলে অনেক বেশি ডিসকাশন হওয়ার প্রয়োজন আছে। 4 নম্বর পেজে পরীক্ষা আসার মতো তেমন কিছু নাই, 5 নম্বর পেজেও তেমন কিছু না, আপনারা পড়ে নিতে পারেন। 6 নম্বর পেজে দেখেন চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এনসিপির বৈঠক হয়েছে, এর আগে জামাতের সাথে হয়েছিল। 7 নম্বর পেজে দেখি আমরা যে ঢাকার 50টা এলাকায় বসানো হচ্ছে এয়ার পিউরিফায়ার। 100টা গাছ যে পরিমাণ বাতাস বিশুদ্ধ করে প্রতিটি পিউরিফায়ার সেই পরিমাণ কাজ করবে। এটা হচ্ছে আপনার আপনার বায়ু দূষণ রোধে সরকারের পদক্ষেপ বা পরিবেশ রক্ষায় সরকারের পদক্ষেপ হিসেবে আপনি এটা খুব সহজে হচ্ছে এটা মানে কোট করতে পারবেন, এটা একটু লিখে রাখবেন। এবং হচ্ছে আপনার এই পুরোটা কিন্তু হচ্ছে ফাইন্যান্স ডোনেশনে আসতেছে, সরকার বা প্রতিষ্ঠানে কোনো টাকা খরচ হচ্ছে না এটার পিছনে। ভারত পাকিস্তান কি যুদ্ধের একেবারে কিনারায়, এটা উনি হচ্ছেন আপনার প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন পাকিস্তানের। তো পড়তে পারেন, এখানে আসলে তেমন কিছু নাই। এখানে যেটা বলা ট্রাই করছে যে ভারত যদি যুদ্ধ আক্রমণ করে তারা অবশ্যই ভালো একটা রিটালিয়েটেড সিচুয়েশনের শিকার হবে, এটাই, আর তেমন কিছু নাই। অর্থ বাণিজ্য দেখেন যে রেকর্ড 1432 কোটি টাকা মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক। কিন্তু ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আপনার ওরা খুব দ্রুত জব দিলে ওরা খুব বেশি পরিমাণে এমপ্লয়িকে স্যাক করে, প্রতি বছর প্রায় 1400 এমপ্লয়িকে বহিষ্কার করে, এবং এটা কিন্তু খুবই ইলিগেলি করে। এটা নিয়ে কিন্তু অলরেডি বাংলাদেশ ব্যাংকের কাছে অনেক কমপ্লেন গেছে, তারা এই কাজটা করতে পারে না। সো ব্র্যাকের কিন্তু জব সিকিউরিটি একটু লো। ইন্টারন্যাশনাল পেজে দেখি আমরা যে 26টা রাফেল কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত, এখানে অলরেডি কথা হয়েছে। এটা হচ্ছে টোটালি হচ্ছে ভারত যেভাবে পারতেছে সেভাবে হচ্ছে আক্রমণটাকে ইউজ করার ট্রাই করতেছে। পারমাণবিক আলোচনায় জাতিসংঘের পর্যবেক্ষক ইরান, এবং হচ্ছে ইরান বলছে যে তারা পারমাণবিক আপনার হচ্ছে বোমার উৎপাদন থেকে বা এটা গবেষণা থেকে সরে আসবে না। দেখেন ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে আপনার হচ্ছেন স্পেন এবং পর্তুগাল পড়েছে, এবং খুবই খারাপ অবস্থা। অলরেডি হয়তো আপনার ফেসবুক এটা সম্পর্কে জানেন, এখানে তেমন কিছু নাই। বন্ধুসভা, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বিনোদন ও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ওকে, শেষ পেজে দেখি আমরা যে প্রাথমিকে শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, এবং হচ্ছে আপনার শিক্ষকরা বলছে শুরুতে বেতনের ন্যূনতম গ্রেড 11 করতে হবে। এখন এটা করলে মানে শিক্ষকদের বেতন বাড়ানো উচিত আর কি, কিন্তু আবার যদি আপনি ডিরেক্ট এই গ্রেডে ইন্ট্রিগেট করেন, অনেকে আছে ইন্টার পাস, আপনি হয়তো একটা স্বতন্ত্র পে স্কেল নিয়ে আসতে পারেন টিচারদের জন্য। টিচারদের বেতন খুবই কম আসলে, প্রধান শিক্ষকরা 10ম গ্রেড চাচ্ছে, এটা খুবই যৌক্তিক। একটা স্কুলের প্রধান শিক্ষক যদি 2য় ক্লাসেও বেতন না পায় তাহলে তার আসলে কিছু হবে না, হ্যাঁ। এবং 10ম গ্রেডের বেতন তো খুব একটা বেশি না। যাই হোক, সো টিচারদেরকে রেসপেক্ট করতে হবে। আপনি যদি টিচারদেরকে রেসপেক্ট না করেন তাহলে আসলে আমাদের একটা রেসপেক্টেড জেনারেশন গ্রো করবে না। হয়তো আমরা ইরেশ জাকেরও আসামি, বিষয়টিকে বিরক্তিকর বললেন সংস্কৃত উপদেষ্টা। এই হচ্ছে আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।